হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে নেক্সটজেএস দিয়ে একটা প্রজেক্ট তৈরি করা যায়। আমরা নেক্সটজেএস এর যে অ্যাপ রাউটার আছে, লেটেস্ট ফিচার, আমরা এটা দিয়ে একটা প্রজেক্ট সেটআপ করব এবং কিছু পেজ তৈরি করব এবং তার উপরে আমরা কাজ করব। তো প্রথমত আমরা চলে আসলাম nextjs.org। গুগলে সার্চ দিলে যদি জাস্ট আপনি এভাবে লেখেন নেক্সটজেএস, দেখবেন প্রথম যে সাজেশনটা আসবে নেক্সটজেএস এর, জাস্ট এটাতে ঢুকে যাওয়ার পরেই এটা হচ্ছে তাদের হোম পেজ। চেষ্টা করে দেখবেন সবকিছু স্টাডি করার, রিড করার, কারণ লেটেস্ট অনেক ফিচার আছে, রিয়েক্ট, টার্বো প্যাক, তারপরে স্পিডি ওয়েব কম্পাইলার, অনেক কিছু আসতেছে যেগুলো মানে অনেক কুল টেকনোলজিস। তো এখান থেকে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই গেট স্টার্টেড বাটনটা। তো চলেন, ক্লিক করলাম। ক্লিক করার পরে ও আমাকে নিয়ে আসছে ডকুমেন্টেশনে। এখন এখানে দেখবেন নেক্সটজেএসটা কি, তার মেইন ফিচারগুলো কি কি। আমি বলবো আপনারা এগুলা একটু স্টাডি করেন, পড়েন, দেখেন এগুলা বলতে কি বোঝায়। যদি কোনো কমপ্লিকেশন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আনসার করার। কিন্তু এখন আমি যে জিনিসটার দিকে মনোযোগ দিব সেটা হচ্ছে আমার এই ইনস্টলেশন। এখানে দেখেন সে কি বলতেছে যে সিস্টেম রিকোয়ারমেন্টস, এই প্রজেক্টের জন্য কি সিস্টেম রিকোয়ারমেন্টস থাকবে। আপনাকে বলতেছে Node.js 18.17 অ্যান্ড আপ, মানে হয়তোবা আপনার Node.js 18.17 থাকবে বা তার উপরে। এখন বর্তমানে এই ভিডিও বানানোর সময় 20.16 চলতেছে। তো এখন চলেন দেখি আমাদের সিস্টেমে কি আছে। সিস্টেমে চেক করার জন্য এখান থেকে নিব হচ্ছে আমার টার্মিনাল। এইখানে এখন আমাকে টাইপ করতে হবে যে আমার যেই নোড ভার্সনটা ইনস্টল করা আছে এটা দেখার জন্য একটা সিম্পল ওয়েতে একটা কমান্ড আছে। তো আপনি জাস্ট টাইপ করতে পারেন node-v। দেখেন এখানে 20.15 আছে, বা যদি আপনি লেখেন node/version, সেম কাজই করবে। এবং npm যেহেতু Node.js আছে মানে আমার এখন npmটাও আছে। এটা হবে npm v। ওকে, ঠিক আছে। তার মানে কাজ করার মতো কম্প্যাটিবিলিটি আমার আছে। এবং দেখেন আমি কিন্তু এই যে টার্মিনাল একটা এমটি ডিরেক্টরিতে ওপেন করছি, তার মানে এই সেম ডিরেক্টরিতে আমি আমার প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করতে পারবো। এখন এখানে কি বলতেছে, আমার সিস্টেম লাগবে আইদার ম্যাক থাকলে আপনার ম্যাক, আবার উইন্ডোজ থাকলে উইন্ডোজ, বা লিনাক্স থাকলে লিনাক্স। তো আমাদের উইন্ডোজ আছে বা যার ম্যাক বা যেটাই আছে, সিস্টেম একটা আছে। এখন দেখেন সে কি বলতেছে, একটা অটোমেটিক ইনস্টলেশন করা যায় যে উই রিকমেন্ড স্টার্টিং এ নিউ নেক্সটজেএস অ্যাপ ইউজিং ক্রিয়েট নেক্সট অ্যাপ হুইচ সেটস আপ এভরিথিং অটোমেটিক্যালি ফর ইউ। তো এখন এই প্রজেক্টটা তৈরি করতে হলে আমাকে এইটুকুকে কপি করতে হবে। জাস্ট কপি করলাম এখানে ক্লিক করে এবং এখানে পেস্ট করে দেব, এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার পরে দেখেন আমি কিন্তু জাস্ট যেই কমান্ডটা লিখছে ওটাই অ্যাড করতেছি। দেখেন কি বলতেছে, হোয়াট ইজ ইউর প্রজেক্ট নেম। এখন আমাকে আমার প্রজেক্টের নাম দিতে হবে। ধরুন আমি দিয়ে দিলাম হচ্ছে টেস্ট অ্যাপ, ঠিক আছে, নাম দিলাম। এখন সে আমাকে কি বলতেছে, টাইপস্ক্রিপ্ট কি আমি অ্যাড করব না। তো যেহেতু একটা নর্মাল সিম্পল প্রজেক্ট, টাইপস্ক্রিপ্ট নাই রাখলাম, আমি দিলাম হচ্ছে নো। আমি একটু বড় করি, দেখতে ইজি হবে। এবং এইখানে যে কমান্ডগুলো আসবে ও কিন্তু এখানে বলে দিয়েছে যে কি কমান্ড আসতে পারে, ঠিক আছে। তো আমি এখান থেকে দিলাম হচ্ছে না, আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করব না। ESLint-টাকে আমরা ইউজ করব, কারণ আমার কোডে ESLint-টা যে ভুলগুলো হবে বা যে ইম্পোর্ট এক্সপোর্টের যে ভুলগুলো হবে, যে ভ্যারিয়েশনগুলো হবে, ও খুব সুন্দর করে আমাকে দেখিয়ে দেবে। তো ইয়েস। তারপরে হচ্ছে দেখেন আমরা যখন ভিট দিয়ে করি বা অন্য ফ্রেমওয়ার্ক দিয়ে করি, টেলউইনটা বাই ডিফল্ট সেট করা থাকে না, হয়তো বা আমাদের সেট করতে হয়। কিন্তু নেক্সটজেএসে আমি যদি এখন ইয়েস দেই, এই টেলউইনটাকে ইউজ করার জন্য যা যা লাগে সব কিন্তু সে ইনস্টল করবে। দিলাম ইয়েস। এবং আমি যেটা সবসময় পছন্দ করি সেটা হচ্ছে সোর্স ডিরেক্টরি, অ্যাপ ডিরেক্টরি ডিরেক্টলি আমি ইউজ করি না, কারণ আমার সকল কোড সোর্সে থাকলে এটা আমার কাছে কমফোর্টেবল মনে হয়। আপনি চাইলে ইউজ না করেও দেখতে পারেন। যদি চেষ্টা করেন এবং না পারেন তাহলে কমেন্টে জানেন, আমি চেষ্টা করব সেপারেট একটা ভিডিও তৈরি করে দিতে। তো আপাতত আমি সোর্স ডিরেক্টরি ইউজ করব। অ্যাপ রাউটার, এইখানে দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে যদি আপনি এখানে ক্লিক করেন, একটা হচ্ছে অ্যাপ রাউটার, একটা হচ্ছে ইউজিং পেজেস রাউটার। তো আমি আমার প্রজেক্টে অ্যাপ রাউটারটাকে পছন্দ করি এবং এখন যে কোম্পানিগুলো আছে তারাও এটাকেই পছন্দ করে, কারণ সার্ভার সাইড রেন্ডারিং পাওয়া যায়, ক্যাশিং ফ্যাসিলিটি পাওয়া যায়, রিভ্যালিডেশন ফ্যাসিলিটি পাওয়া যায়। এবং এটা হচ্ছে মানে লেটেস্ট ফিচার, যেটা কিনা নেক্সটজেএস তার নেক্সট ভার্সনও ক্যারি করবে, কিন্তু পেজটাকে আর ক্যারি করবে না, আপডেট দিবে, কিন্তু অ্যাপের উপরে জোরটা থাকে বেশি। তো আমরা ইন্টিগ্রেট করব অ্যাপ দিয়ে। যদি আপনি এখন নো বলেন তাহলে কি হবে, পেজ ডিরেক্টরি
ইন্টিগ্রেট হবে, আর যদি ইয়েস বলেন তাহলে পেজ রাউটার ইউজ হবে। আর এখানে ইম্পোর্ট অ্যালাইস @tb থাক, সমস্যা নাই। এখন দেখেন সে কি করতেছে, সে এখান থেকে রিয়েক্ট ইনস্টল করতেছে, রিয়েক্ট ডম ইনস্টল করতেছে, নেক্সট জেএসটাকে যে নেক্সট আছে নেক্সটটাকে ইনস্টল করতেছে। এখন নেক্সটটা বলতে কি, নেক্সটটা বলতে যে নেক্সট জেএস এটাই নেক্সট। যদি আপনি এখানে যান এবং সার্চ দেন নেক্সট, এই যে নেক্সট দ্য রিয়েক্ট ফ্রেমওয়ার্ক, তো এই জিনিসটাই হচ্ছে নেক্সট জেএস ওয়েবসাইটে বলে, কিন্তু এইখানে নেক্সট মানে হচ্ছে আমরা যে ফ্রেমওয়ার্কটা ইউজ করতেছি তার ওই নেক্সট। এই দেখেন প্রায় 6 মিলিয়ন ডাউনলোড আছে পার উইক, তো অনেক মানুষই এটা এখন ইউজ করে, প্রেফার করে, স্পেশালি ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে। এবং ডেপ ডিপেন্ডেন্সির জন্য কি ইউজ করতেছে, পোস্ট সিএসএস, টেলউইন সিএসএস, ESLint, ESLint config নেক্সট। তো একটু সময় দিতে হবে কারণ আমাদের নেট এখন সুপার ফাস্ট, অনেকটা সময় নেবে, তো আমরা একটু সময় দেই এই জিনিসটা ইনস্টলেশন হওয়ার। যদি নেট অনেক বাজে থাকে তাহলে একবারে হতে নাও পারে, কেটে দিয়ে আবার সেম কমান্ডটা রান করবেন, দেখবেন কাজ করবে। ওকে, সব কিছু ইনস্টলেশন ডান। যদি আমি ls দেই, দেখেন অলরেডি কিন্তু আমার টেস্ট অ্যাপ নামে একটা প্রজেক্ট তৈরি হয়ে গেছে। যদি আমি এখানে আসি একটু রিফ্রেশ দেই, ওকে রিফ্রেশ, দেখেন আমার টেস্ট অ্যাপ কিন্তু একটা ডিরেক্টরি অন আছে, তার ভিতরে আমার সকল কিছু কিন্তু আছে। এখন যদি আমি চাই এখান থেকে শো মোর অপশনে গিয়ে আমি চাইলে এখান থেকে এটাকে কোডে অন করতে পারি, কিন্তু আমি এখান থেকে করব না। আমি যেহেতু টেস্ট অ্যাপ এখানে আসছে, আমি বলবো সিডি ইনটু টেস্ট অ্যাপ, মানে চেঞ্জ ডিরেক্টরি করে আমি এটার ভিতরে যাব। দেখেন আমি এখন প্রজেক্টের ভিতরে আছি, আমি দিব হচ্ছে কোড ডট, এটা দেওয়ার ফলে এই প্রজেক্টটা আমার যে ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোড যে আছে তার ভিতরে রান হয়ে গেল। আমি একটু ছোট করি, ওকে, আমার এটার দরকার নেই, এটাকে বন্ধ করে দিই। আমি এইখান থেকে একটুখানি জাস্ট এলাবোরেট করি যে আসলে এটার ভিতরে কি কি আছে, আমরা কি কি পাচ্ছি, ঠিক আছে। তো আমরা একটা গিট ব্যাশ নেই এখানে, ওকে, প্রথমটা পাওয়ারশেল গিট ব্যাশ একটা হলেই হবে। ওকে, এখন দেখেন প্রথমে আছে আমাদের নোড মডিউলস, অনেক বড় একটা জিনিস যেটা থেকে সব কিছু চলতেছে। তারপরে আছে আমাদের পাবলিক, যেসব অ্যাসেটগুলো পাবলিকই আমরা রিভিল করব এগুলো আমরা এখানে রাখবো। তারপরে আছে আমাদের সোর্স, সোর্সে তো সব কিছুই থাকবে। সোর্সের পরে দেখেন এখানে ESLint-এর কনফিগারেশন আছে, গিট ইগনোর আছে, জেসন জেএস কনফিগের জেসন যেটা ওটা আছে, নেক্সট config.mjs আছে, প্যাকেজ লক আছে, প্যাকেজ এই যে ট্রিটা, আর এই যে হচ্ছে আমাদের টেলউইনের সেটআপ, টেলউইন config.js। আমি একটু বড় করে দিই, আপনাদের দেখতে অনেকটাই সুবিধা হবে। দেখেন টেলউইনের জন্য কিন্তু আমি কোনো সেটআপ করি নাই, বাই ডিফল্ট কিন্তু সে এই সবগুলাকে করে রাখছে। এবং যদি আপনি আরেকটা জিনিস দেখেন, এই যে globals.css এর ভিতরে কিন্তু আমার টেলউইনের বাকি যেই 3 ইমপ্লিমেন্টেশন এটা কিন্তু আছে। আপনারা যদি মানে বাসায় যদি টেলউইন css.com এ যান, আপনারা কিন্তু চাইলে ওটাকে নো দিতে পারেন যে না আমি টেলউইন css বাই ডিফল্ট রাখবো না, তাহলে কিন্তু আপনারা এই ফ্রেমওয়ার্ক গাইডের ভিতরে এসে নেক্সট.js-টাকে ইন্টিগ্রেট করতে পারেন, একদম সিম্পল করা, ঠিক আছে। এখন আমি প্রথমত এই প্রজেক্টটা রান করি। রান করতে হলে আমাকে কি করতে হবে, দেখেন সে কিন্তু এখানে বলে দিয়েছে কোথাও না কোথাও যে npm run dev দিতে হবে, যেটা কিনা আছে এই যে নেক্সট স্টেপ। তার মানে npm run dev দিলে আমার প্রজেক্টটা কি হবে, একদম চালু হয়ে যাবে। তো চলে আসি টার্মিনালে, এখানে আমি এখন লিখব হচ্ছে npm run dev, এর মানে হচ্ছে আমি বলবো নোড মডিউলসটাকে যে আমার প্রজেক্টটা লোকাল হোস্টে চালু করতে। লোকাল হোস্ট 3000, দেখেন প্রথমে কি ছিল, যখন আমরা ভিট দিয়ে করতাম বা নর্মাল ভিটে থাকে হচ্ছে 5173, কিন্তু এখানে আছে হচ্ছে আমার লোকাল হোস্ট 3000। যদি আপনার 3000-এ কোনো কিছু রান করা থাকে আগে থেকে, তাহলে এটা অটোমেটিক্যালি 3001 নিয়ে নেবে, বা আপনি চাইলে এটাকে 8000-ও রান করাতে পারেন। তো যখন প্রথম রান হবে একটু সময় নিতে পারে, এটা হয় কারণ ওয়েব প্যাকেট একটু সময় নেয়, কিন্তু পরবর্তীতে এটা ভালোভাবে কাজ করবে। এটা কিন্তু থিম ওয়াইজ কাজ করে। যদি আপনার অ্যাপ্লিকেশনটা থাকে হচ্ছে লাইট থিম, তাহলে এটার কালার লাইট হবে, ডার্ক থাকলে ডার্ক হবে, এটা আপনার অ্যাপ্লিকেশনের থিমের উপরে ডিপেন্ড করে। তো এই হচ্ছে আমাদের ডিফল্ট সেটআপ। যদি আমি এই সেটআপের সব কিছু আছে হচ্ছে আমার এই page.js ফাইলে, দেখেন এইখানে মেইন ফাইলের ভিতরে আমি এই সব কিছুকে ফালাই দিই, এখানে লেখি হচ্ছে জাস্ট টেস্ট অ্যাপ। এখন দেখি চেঞ্জটা আসছে কিনা, দেখেন টেস্ট অ্যাপ কিন্তু আসছে। আমি যেই কাজটা করব, এই যে মেইন ট্যাগটা আছে বা সব কিছুকে আমি ফালাই দেব, এখানে আমি কিছুই রাখবো না। এখান থেকে যেহেতু নর্মালি কি থাকে, আমরা একটা ফাংশন নেই, যখনই কোনো রিয়েক্ট কম্পোনেন্ট তৈরি করি বা কোনো পেজ তৈরি করি, আমরা কিন্তু নর্মালি একটা ফাংশনে লিখি, আইদার এটা অ্যারো ফাংশন হতে পারে বা অন্য যে কোনো ফাংশন হতে পারে। আমি লিখবো হচ্ছে কনস্ট, লিখি যেহেতু এটা হোম, লিখি হোম বা হোম পেজ দিলেও পারি। আমি অ্যারো সাইন
অ্যারো একটা ফাংশন নিব, এখান থেকে আমি রিটার্ন করব। রিটার্ন থাকবে হচ্ছে আমি একটা মেইন ট্যাগ রিটার্ন করব, আপনি ডিভ রিটার্ন করলেও পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে বলে দিব এটা হচ্ছে আমাদের টেস্ট অ্যাপ্লিকেশন। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে দেখি এখানে আসলে কিছু দেয় কিনা, একটু রিলোড করি, অনেক সময় নেটওয়ার্কের জন্য দেখা যায় ওই রিফ্রেশটা ঠিকঠাক মতো কাজ নাও করতে পারে। এখন দেখেন এখানে কিন্তু কিছু নাই। এখন কেন নাই দেখেন, ডিফল্ট এক্সপোর্ট ইজ নট এ রিয়াক্ট কম্পোনেন্ট ইন পেজ। এই যে পেজ, এটার কোনো ডিফল্ট এক্সপোর্ট আমি করি নাই, অবশ্যই এটাকে আমার করতে হবে এক্সপোর্ট ডিফল্ট হোম পেজ। যখন ডিফল্ট এক্সপোর্ট করলাম দেখেন টেক্সট অ্যাপ্লিকেশন কিন্তু চলে আসছে। বা আপনারা এই পুরোটাকে বাদ দিয়ে যদি RAFCO দিয়ে করেন তাতেও কোনো সমস্যা নাই, সেম কাজটাই করবে, শুধু এখান থেকে এটাকে ফালাই দিন, যেহেতু ইম্পোর্ট রিয়েক্টটা এখন বাই ডিফল্ট দরকার পড়ে না। দেখেন একই কাজ কিন্তু সে করতেছে। এখন চলেন আমরা এই যে রিয়েক্টটা তৈরি করলাম, তাই না, এই যে পেজ, এই পেজের পরে কিন্তু আছে আমার লেআউট। এই লেআউটটা অনেকটা যেই রুট ডিপ হিসেবে আমরা কাজ করতাম সেই ডিপের কাজটাই করে, সকল কিছু ইনজেক্ট হয় আমার এই চিলড্রেনের মধ্যে থেকে। এখন দেখেন এইখানে একটা সেপারেট ফোল্ডার চলে আসছে নেক্সট, এটাতে আপনারা টাচ করবেন না, ডিলিট করবেন না, কিছু করবেন না, কারণ এটা হচ্ছে নেক্সট.js ও নিজস্বভাবে এটাকে ট্র্যাকিং করে। এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই, ইন ফিউচার যদি আমরা আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারি তখন হয়তো বা আমরা এটাতে হাত দিব, আপাতত আমরা এখানে কিছুই করব না। ওকে, এটাকে জাস্ট মিনিমাইজ করি। ওকে, তো আমরা চলেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে একটা রাউট সেট আপ করবো, মানে একটা পেজ তৈরি করব। পেজ তৈরি করতে গেলে কি হয়, যদি আপনি যান এইখানে হয়তো বা কোথাও না কোথাও লেখা থাকবে, আমরা চলে যাই হচ্ছে আমার গেটিং স্টার্টেড, দেখেন এইখানে লেখা আছে কোথাও না কোথাও রাউটিং, এ ফাইল সিস্টেম বেসড রাউটার বিল্ড অন টপ অফ সার্ভার কম্পোনেন্টস দ্যাট সাপোর্টস লেআউটস, নেস্টেড রাউটিং, লোডিং স্টেটস, এরর হ্যান্ডলিং অ্যান্ড মোর। তার মানে কি একটা ফাইল সিস্টেম বেসড রাউটার বিল্ড। এটা কিভাবে কাজ করে, এই যে অ্যাপ আছে, অ্যাপের ভিতরে আমি একটা ফোল্ডার নিলাম, এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, গেল আমার নাম। এখন এটার ভিতরে আমি একটা ফাইল নিব এবং এই ফাইলটা সবসময় সেম নামে থাকবে। আপনার ফোল্ডারের নাম ডিফারেন্ট হতে পারে কিন্তু এই ফাইলের নাম থাকবে কি সবসময় সেম। তো আমি RAFCE নেই, একটা জাস্ট ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করলাম। তো এটার নাম দিব হচ্ছে, এখানে আমি যদি নাম নাও দিই কাজ করবে, বাস জাস্ট নাম দিলাম, এটার নাম হয়ে যাবে অ্যাবাউট পেজ। সেভ দিলাম। তার মানে কি এখন আমার একটা অ্যাবাউট পেজ আছে। এখন আমি দেখি রাউটে গেলে কাজ করে কিনা। /300 থেকে আমি চলে যাব অ্যাবাউটে। ওকে, সে অ্যাবাউটটা পায় নাই, কেন পায় নাই এটাকে আমরা দেখি, অ্যাবাউটটা কোথায় আছে। এ হচ্ছে আমার অ্যাবাউট, এই হচ্ছে আমার ইন্ডেক্সড হবে না, এটা হবে পেজ, আমি নামে ভুল করছি, সবসময় এটা পেজ হবে, page.js বা page.tx এইভাবে কাজটা করবে, ঠিক আছে। এখন যদি আমি রিফ্রেশ দেই দেখেন সে কিন্তু অ্যাবাউট পেজটা পাইছে। ওকে, এখন দেখেন এইখানে আমরা আরেকটা কাজ করব, এই যে সোর্স আছে তার ভিতরে আমি একটা কম্পোনেন্ট নেব। তো দিলাম হচ্ছে কম্পোনেন্টসের ভিতরে আমি একটা ফাইল নিব, একটা সিম্পল ফাইল আমি নিব হচ্ছে header.js। সিমিলার আকারে আমি লিখব RAFCE দিয়ে করব হেডার। তো এই হেডারটার ভিতরে আমরা একটা কাজ করি, হেডারটাকে আগে ইম্পোর্ট করি, কোথায় করব আমাদের হোমে। আমি এখান থেকে হোমে চলে আসি, হচ্ছে আমাদের হোম রাউট, এইখানে আমি এটাকে ইমপ্লিমেন্ট করি, বলি হচ্ছে হেডার, এবং এইখানে আমি লিখে দিই একটা পি ট্যাগ, যেটা কিনা ছোট হাতের পি হবে, পি ট্যাগ, এটা হবে আমাদের হোম পেজ। ওকে, দেখেন এই হচ্ছে আমাদের হোম পেজ, এই হচ্ছে আমাদের হেডার। একটা ব্যাকগ্রাউন্ড আছে কারণ এই যে global.css আছে এখান থেকে আমি সকল কিছুকে এখন ফালাই দিব, কিন্তু আপনি এই যে টেলউইনের যে 3টা লাইন থাকে এই 3টাকে কিন্তু ফালাবেন না, ফালালে কিন্তু টেলউইন CSS কাজ করবে না। তো এই হচ্ছে আমাদের হেডার, এই হচ্ছে আমাদের হোম পেজ। হেডারটাকে একটুখানি পলিশ করে দেই যাতে করে বোঝা যায় যে একটু কাজ হয়েছে। তো আমি এই ডিপটাকে একেবারে হেডার ট্যাগের ভিতরে নিয়ে আসবো। ওকে, তো এখানে আমি একটা ক্লাস নেম দিব, উইথ হয়ে যাবে ফুল, বিজে হয়ে যাবে আমার ব্ল্যাক, নট ইনহেরিট ব্ল্যাক, এবং টেক্সটটা হয়ে যাবে আমার গ্রে অফ 200 দিলেও পারেন বা 200 দিই। ওকে,
দিলাম 200, দেখেন হয়ে গেছে। কিন্তু এখন আমরা যদি এখানে কম্পোনেন্টসের পরিবর্তে ইউআই নেই, তাহলে অবশ্যই আপনাকে এই tailwind.config tsে এসে আপনার js-এ এসে আপনাকে আরেকটা লাইন অ্যাড করতে হবে। এখানে বলে দিতে হবে যে এই সোর্সের ভিতরে ইউআই যে ফোল্ডার আছে এটার ভিতরে আপনি কাজ করতেছেন, আপনাকে এটা ম্যানুয়ালি মেনশন করতে হবে, না হলে কিন্তু ফাইলগুলো কিছুই পাবে না। তো আমরা যেহেতু কম্পোনেন্টস নামেই নিছি, অতএব এটাতে কোনো প্রবলেম হবে না। আর এই যে অ্যাকসেন্টের ভিতরে যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে এটা আমরা ইউজ করতেছি না, ফালাই দিলেও কোনো সমস্যা নাই। ওকে, এখন হেডারে চলে আসি। আবার হেডারটাকে একটুখানি গোছাবো। আমরা প্রথমে দিব হচ্ছে আর একটা ডিভ নিব, ডিবের ভিতরে থাকবে একটা পি ট্যাগ যেটা কিনা থাকবে আমাদের লোগো। তো আমরা এটার নাম দিই হচ্ছে ই কমার্স, যেহেতু আমরা ই কমার্স প্রজেক্ট নিয়ে ইন ফিউচার কাজ করব, ই কমার্সে থাকলো। এবং এইখানে আরেকটা ডিভ নিব, ডিবের ভিতরে একটা পি ট্যাগ নিব, এখানে থাকবে হচ্ছে আমার সার্চ বার CARCH, এবং তারপরে আমরা আরেকটা ডিভ নিব, এখানে থাকবে আমাদের নেভিগেশন। ওকে, তিনটা ডিপ নিছি, দেখেন তিনটা ডিপ কিন্তু চলে আসছে। এখন আমি এই ডিপটাকে একটুখানি মডিফাই করি, দিয়ে দিই ক্লাস নেম, এখানে বলবো ম্যাক্স উইথ হচ্ছে আমার স্ক্রিন এক্সেল এবং MX হয়ে যাবে আমার অটো। দেখেন ও কিন্তু মাঝামাঝি চলে আসছে। এবং ম্যাক্স উইথ MXটা কী কাজ করে, ম্যাক্স উইথ মানে হাইট উইথ কত, এটা কিন্তু আপনারা অলরেডি করছেন, জানেন। আমি আবারও বলবো, যদি না বুঝেন তাহলে tailwind config নিয়ে, tailwind সেটআপ নিয়ে আমার ভিডিও আছে, ওগুলো দেখে আসতে পারেন, অ্যাটলিস্ট কিছু আইডিয়া পেয়ে যাবেন। তো আমি এখানে বলে দিব হচ্ছে এটাকে ফ্লেক্স করলাম, পাশাপাশি চলে আসছে। একটা হাইট দিই, হাইট দিয়ে দিব আমার 20, দেখেন একটু বড় হয়ে গেছে। আইটেম সেন্টার দিয়ে দিব যাতে জিনিসটা উপর নিচে থেকে মাঝখানে চলে আসে, দেখেন মাঝখানে আসছে। এবং দিয়ে দিব হচ্ছে জাস্টিফাই বিটুইন, একদম ছড়িয়ে দিবে সেপারেটলি, ঠিক আছে। তো এখন এইখানে এসে কিছু কাজ করব, এটাকে একটুখানি স্টাইল দিই। আমি বলে দিব এটা হয়ে যাবে আমার আপার কেস, এবং টেক্সট হয়ে যাবে আমার 2XL, এবং টেক্সট হয়ে যাবে আমার জাস্ট 2XL-এ থাক, দেখি কীরকম দেখা যায়। হ্যাঁ, এই তো সুন্দর। ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড। ওকে, কুল, এই তো চলে আসছে। এখন এই সার্চ বারটাকে আমি আপাতত কিছুই করব না, ঠিক আছে। আমি জাস্ট এখানে বলে দিব সার্চ বার উইল গো হেয়ার। আপনারা চাইলে ইন্টিগ্রেট করতে পারেন, আমি আপাতত এটাতে আমার কিছু করব না, কারণ আমার সেটআপটা হচ্ছে রাউটিংটাকে বোঝানো, নেক্সট.js-এর ইমপ্লিমেন্টেশনটাকে বোঝানো। টেক্সট করে দিব SM। ওকে, কুল। এখন এই যে ন্যাভিগেশন, আমরা আগেও কিন্তু ন্যাভিগেশনের সেটআপটা করছি। আমরা সেই একই সেটআপে একটা অ্যারে নিব, কনস্ট ন্যাভিগেশন। এই অ্যারের ভিতরে থাকবে একটা টাইটেল, অবজেক্টের ভিতরে প্রথমত থাকবে হচ্ছে হোমে যাবে, তারপরে থাকবে হচ্ছে href যেটা কিনা আমাকে হোমে ল্যান্ড করাবে। তারপরে আমি আরও কিছু রাউট নেই এখান থেকে। তো এখানে আমি আরেকটা অবজেক্ট নিব যেটার টাইটেল থাকবে হচ্ছে, আমি এখান থেকে বলে দিব হচ্ছে ধরেন প্রোডাক্টস, যেখানে ক্লিক করলে আমি সকল প্রোডাক্টসগুলো দেখতে পাবো, প্রোডাক্টস। ওকে, এখন আমরা কিছু কপি পেস্ট করি। ওকে, একটা থাকবে প্রোডাক্টস, একটা থাকবে হচ্ছে ক্যাটাগরিজ। ওকে, এবং এটা হবে /ক্যাটাগরিজ, সেটা হবে লোয়ার কেস। তো প্রোডাক্টস গেল, ক্যাটাগরিজ গেল, থাকবে হচ্ছে আমার কার্ট। এখানে আমি বসাই দিই হচ্ছে কার্ট। এখানে থাকবে হচ্ছে আমার ফেভারিটস, এখানে বসাই দিব হচ্ছে ফেভারিটস। এটাকে একটু উপরে দিই, কাটটা নিচে থাকুক। আর এইখানে বলে দিব হচ্ছে আমার অর্ডার্স, এখানে চলে আসবে অর্ডার্স। ওকে, সেভ করলে কিছুই আসবে না, কারণ এখন আমাকে এইখানে এসে আমরা যে নেভিগেশন অ্যারেটা বানাইছি বলে দিব হচ্ছে নেভিগেশন ডট ম্যাপ। এখান থেকে আমি আইটেমটাকে নিয়ে নিব, ইনলাইন রিটার্ন করব একটা পি ট্যাগ, জাস্ট একটা পি ট্যাগ রিটার্ন করব। এইখানে পি ট্যাগের ভিতরে বলে দিব কি দেখাবে আমাকে, আইটেম ডট টাইটেল। ওকে, সেভ দিলাম। দেখেন টাইটেলগুলো কিন্তু চলে আসছে। আমি একটুখানি ডিজাইন করি যাতে ভালো করে দেখা যায়। তো এখানে বলে দিলাম হচ্ছে ক্লাস নেম। এখানে জাস্ট আমি এখানে কিছু করব না, এটা হবে আমার উপরের লেয়ারে ক্লাস নেম। এটা হয়ে যাবে ফ্লেক্স আইটেম সেন্টার গ্যাপ ইন এক্স কলাম এক্সিসে থাকবে হচ্ছে 5। দেখেন পাশাপাশি কিন্তু চলে আসছে। এবং আমি বলে দিব হচ্ছে আমার টেক্সটটা হয়ে যাবে SM, এটাকে করে দিব হচ্ছে আপার কেস। এবং আরেকটা কাজ করা যায়, ফন্টটাকে করে দিব হচ্ছে মিডিয়াম। ওকে, ডান। মিডিয়াম করার পাশাপাশি আমি একটা ট্র্যাকিং সেটআপ দিব যাতে লেখাগুলো একটা থেকে একটু দূরত্বে থাকে আর কি।
ট্র্যাকিং করে দিই হোয়াইট, দেখেন একটু ছড়িয়ে আছে, দেখতে ভালো দেখা যাচ্ছে। এখন এইখানে কিছু কাজ করব। কি কাজ করব? এখানে দেখেন এই যে একটা সার্ভারে কিন্তু একটা কনসোল দেখতেছি লাল রঙের, কি বলতেছে? ওয়ার্নিং, ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ। কিন্তু এই কনসোলেরটা, এই এররটা কিন্তু আমরা সবসময় কোথায় দেখি? ক্লায়েন্টে দেখি, মানে আমাদের ব্রাউজারে দেখি। কিন্তু নেক্সট.js এটা কেন আমাদের এই সার্ভারে আসতেছে? কারণ বাই ডিফল্ট কি আমার সকল কম্পোনেন্ট, সকল পেজ কি সার্ভার কম্পোনেন্ট, যে কারণে এররটা সার্ভারে আসতেছে। যখন আমি এটাকে ইউজ ক্লায়েন্ট ফ্ল্যাগ দিব তখন কিন্তু আমাকে এটা ক্লায়েন্ট সাইডে দেখাবে। তো আপাতত আমি কিটা দিয়ে দেই, যেহেতু আমাদের ইউনিক হচ্ছে আইটেম ডট টাইটেল, আমরা টাইটেলটাকে কি দেই, কি দেওয়ার পরে দেখেন এররটা আর নাই, কম্পাইল হয়েছে, এরর নাই। ওকে, এখন এইখানে আমি বলে দিব হচ্ছে এখানে থাকবে বর্ডার বি থাকবে হচ্ছে 0 এবং হোভার থাকলে বর্ডার বি না দিয়ে জাস্ট আমি একটা আন্ডারলাইন দিই। ওকে, জাস্ট দেখানোর জন্য আন্ডারলাইন। ওকে, আন্ডারলাইন চলে আসছে, আন্ডারলাইন অফসেট দিয়ে দিব আমি 4। ওকে, আন্ডারলাইন চলে আসছে। এখন যখন আমি হোভার করব টেক্সট হয়ে যাবে আমার ইন্ডিগো অফ, বা ইন্ডিগো না দিয়ে যদি আমি অরেঞ্জ দিই তাতেও কাজ করবে, অরেঞ্জ অফ 400। দেখেন হোভার করতেছি, কালার চেঞ্জ হচ্ছে। যখন কালার চেঞ্জ করব কার্সার হয়ে যাবে পয়েন্টার, একটা ডিউরেশন দিব আমার 200 মিলি সেকেন্ডের, যাতে জিনিসটা সুন্দর দেখায়। দেখেন, এবং এইখানে একটুখানি গ্যাপটা বাড়ায় দিই, 5 না দিয়ে 7 দিই। ওকে, 7। এখন আমরা যে কাজটা করব, কতগুলো পেজ বানাবো, ঠিক আছে? আমার কি কি পেজ লাগবে আমি কিন্তু এখানে জানি, আমার এই পেজগুলো আমি বানাবো। অ্যাবাউটটা করা আছে, অ্যাবাউটটা থাক, সমস্যা নাই। আমরা এখানে আরও কিছু পেজ বানাবো। ফোল্ডার নিলাম, পেজের নাম হয়ে যাবে আমার কি প্রোডাক্টস, এবং পেজের আরও কিছু পেজ করব আমরা এখান থেকে, নাম হয়ে যাবে আমার ক্যাটাগরিজ। আপনি কিন্তু চাইলে এখান থেকে কিন্তু আপনি ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। কিভাবে করবেন? ls দিলাম, আমি আছি প্রজেক্টের ভিতরে, আমি দেব cd ইনটু সোর্সের ভিতরে অ্যাপ, ls দেই। দেখেন এই অ্যাপের ভিতরে যে ডিরেক্টরিগুলো আছে এগুলো কিন্তু এখানে আছে। দেখেন অ্যাবাউট আছে, ক্যাটাগরিজ আছে, প্রোডাক্ট আছে। আমি এখান থেকে ডিরেক্টরি ক্রিয়েট করব। কি লিখব? mkdir মেক ডিরেক্টরি। আমি লিখব হচ্ছে ফেভারিট তৈরি করবে, কার্ট তৈরি করবে, অর্ডার্স তৈরি করবে, এন্টার দিলাম। না, এ পজিশনাল প্যারামিটার ক্যানট বি ফাউন্ড দ্যাট অ্যাকসেপ্ট আর্গুমেন্ট কার্ট। ওকে, আচ্ছা আমি আবার একটা করে নেই, ফেভারিট তৈরি হয়ে গেছে, ফেভারিট মেক ডিরেক্টরি, কার্ট তৈরি করে ফেলছে, কার্ট মেক ডিরেক্টরি, আমি করে দিলাম হচ্ছে অর্ডার্স, তৈরি করে ফেলছে, অর্ডার্স। দেখেন এখানে কিন্তু আছে, আপনারা এইভাবে করলেও পারেন বা এখান থেকে করলেও পারেন। তো এখন দেখেন এই প্রত্যেকটার ভিতরে আমার কি করতে হবে? একটা করে পেজ ক্রিয়েট করতে হবে। আমি এখানে যাই, লিখি হচ্ছে পেজ ডট জেএস, আর এফসিই দিলাম। দেওয়ার পরে আমি যেহেতু এটা থাকবে আমার কার্ট পেজ, আমি লিখবো হচ্ছে কার্ট পেজ, ঠিক আছে? এখন আমি যে কাজটা করব, এইটুকুকে, এই যে কার্টটা, এই পেজটা আছে এটাকে কপি করব। কপি করে সকল জায়গায় আমি এটাকে পেস্ট করে দিব। যেহেতু পেজ নামে থাকলেই আমার হবে, তাহলে আমার কোনো ঝামেলা হবে না। কিন্তু আমি এখানে এটাকে আবার রিনেম করব। কেন রিনেম করব? কারণ এই যে অ্যাবাউট, এখানে আসলে আমি বুঝি এটা অ্যাবাউট পেজ, তো কার্টে আসলে আমি বুঝি এটা কার্ট পেজ। ক্যাটাগরিতে গেলে আমার বুঝতে হবে না যেটা ক্যাটাগরি পেজ কিনা। তো চলে আসি ক্যাটাগরিতে, এটা হয়ে যাবে আমার, আমি জাস্ট এটাকে সিলেক্ট করি, এখান থেকে আমি এটাকে রিনেম করে দিব, এটা হয়ে যাবে ক্যাটাগরিজ পেজ। চলে যাব ফেভারিটে, সেম কাজটাই করব। এখানে এই কার্টের পরিবর্তে আমি লিখে দিব হচ্ছে ফেভারিট, FAVORITE, ফেভারিটস। এবং অর্ডার্সের ক্ষেত্রে একই কাজ হবে, কার্টের পরিবর্তে চলে আসবে আমার অর্ডার্স, তারপরে আছে আমার প্রোডাক্টস, it will get the same fetch, so it will be products. ওকে, সেভ করলাম। তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন এটা আমার কাজ করার কথা। যদি আমি এখান থেকে এসে / দিই হচ্ছে প্রোডাক্টস, এই যে দেখেন আমার প্রোডাক্ট পেজ কিন্তু আসতেছে, ঠিক আছে? এখন যেহেতু আসতেছে, আমরা যদি এইখানে একটা সার্চ দেই, যে সার্চ দিব হচ্ছে এখানে এসে আপনি জাস্ট কমান্ডকে চাপতে পারেন, বা এখানে সার্চ বার আছে ক্লিক করতে পারেন। আমি দিব এখানে লিংক,
আমরা কিন্তু নরমালি লিঙ্কটাকে ট্যাগ করি যেতে আরেকটার সঙ্গে আরেকটা রাউটটাকে কল করা যায়। দেখেন লিঙ্ক বলতে কি বোঝাইছে, লিঙ্ক ইজ এ রিয়েক্ট কম্পোনেন্ট দ্যাট এক্সটেন্ডস দ্য HTML anchor element to provide prefetching and client-side navigation between routes. It is the primary way to navigate between routes in Next.js. এটা একটা প্রাইমারি ওয়ে। কি ওয়ে? আপনারা যদি কখনো অ্যাঙ্কার টেক করেন একটা পেজ থেকে আরেকটা পেজে যাওয়ার জন্য বা একটা সেপারেট রাউটে যাওয়ার জন্য বা একটা সেপারেট ওয়েব অ্যাড্রেসে যাওয়ার জন্য, তখন কিন্তু আমরা অ্যাঙ্কার টেকটা ইউজ করি এবং href-এ যেখানে যাব তার রাস্তাটা বলে দিই, তার রাউটটাকে দিয়ে দিই। সেম এই লিঙ্কের কাজটাই করি। তো যেহেতু আমরা Next.js ইউজ করতেছি, আপনি চাইলেই কিন্তু এখানে অ্যাঙ্কর টেক ইউজ করতে পারেন, তবে আমরা লিঙ্কটাকে ইউজ করব, এটাই হচ্ছে মোস্ট প্রেফারেবল। তো এখন চলে যাব হচ্ছে আমরা এখানে Ctrl+P দেই, নিয়ে আসি আমাদের হেডার, চলে আসলাম হেডারে। এখন এই পি এর পরিবর্তে আমরা দিব এখানে লিঙ্ক, ঠিক আছে? এবং লিঙ্ক বাই ডিফল্ট একটা href প্রপার্টিস নেয়, এটা হয়ে যাবে আমার item.href। অবশ্যই এই যে লিঙ্কের বানান ভুল হয়েছে, এটা আই হবে এবং এটাকে উপরে ইনপুট করে নিতে হবে। সেভ দিলাম। সেভ দেওয়ার পরে এখন দেখেন এখানে যদি আসি ক্লিক করি ক্যাটাগরিসে, আমি কিন্তু ক্যাটাগরিসে কি গেছে, ক্লিক করলাম, হ্যাঁ গেছে। প্রথমে একটু সময় নাই, কিন্তু দেখেন যখন আমি ক্যাটাগরিসে গেলাম বা প্রোডাক্টসে গেলাম আমার কিন্তু হেডারটা আসতেছে না। এটা কেন আসতেছে না? কারণ হেডারটা আমার শুধুমাত্র ইম্পোর্ট করা আছে হচ্ছে আমার এই যে পেজটা, এই পেজে, ঠিক আছে? আমি এটাকে রেখে বাকি সবগুলোকে ফালাই দিই। তো আমার কথা হচ্ছে হেডারটা শুধু এই পেজে পাবে না, হেডারটা পাবে সব জায়গায়। যে কারণে এই যে একটা লেআউট, রুটের যে লেআউটটা, আমরা এটাকে ইউজ করতে পারি। কিভাবে করতে পারি? যদি আমি এইখানে লিখি যে এখানে একটা পি ট্যাগ দিলাম, header will go here, okay, here, here, okay। এখন দেখেন header will go here আছে, ক্যাটাগরিসে যায় header will go here আছে। তার মানে এইখানে আমি যা দিব চিলড্রেনের আগে পরে এটা সব পেজে আমার এখানে শো করবে। তো এটা নিয়ে আমরা ক্লাসে আরো অনেক আলোচনা করি, পাশাপাশি আপনি কমেন্টে লিখতে পারেন আপনি কেন এটা বুঝতেছেন না বা আপনার কি জানার আছে, এটা থেকে আমরা এটা নিয়ে কিন্তু কাজ করব। এবং এখানে আরেকটা কাজ করব, এই যে পেজের হেডারের ভিতরে যেই লোগোটা আছে, লোগোটাকেও আমরা পি ট্যাগ না দিয়ে আমরা এটাকে নিয়ে নিব হচ্ছে লিঙ্ক ট্যাগের ভিতরে এবং একটা href দিয়ে দিব। এটা আমাদেরকে সব সময় হোমে নিয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, কোনো সমস্যা নাই। তো এখন আমরা আসি হচ্ছে ক্যাটাগরিসে, ক্লিক করলাম ই কমার্সে। দেখেন এখানে আছে দুইটা, হোমের ভিতরে দুইটা আছে। তার কারণ হচ্ছে একটা তো আমরা লেআউট থেকে পাচ্ছি আর একটা আমরা ম্যানুয়ালি দিয়ে রাখছি। এটাকে রিমুভ করে দেই। দেখেন এখন কিন্তু একটা আছে। আমি যাই ক্যাটাগরিসে, ক্যাটাগরিস পেজ আছে, ফেভারিটে ফেভারিট পেজ আসতেছে, ফেভারিট, এই যে ফেভারিটে। কিন্তু এখন কথা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা বুঝতেছি না আমরা কোন পেজে আছি, আমাকে কিন্তু এখানে দেখতে হচ্ছে। তো যদি আমি এটাকে এই যে হোভার কালারটা হচ্ছে, যদি এটাকে আমি মানে অ্যাক্টিভ করে রাখতে পারি, তাহলে তো আমি ইজিলি বুঝতে পারবো আমি কোন পেজে আছি, রাইট? এটাকে বোঝার জন্য একটা প্রপার্টিস আছে যেটার নাম হচ্ছে ইউজ পাথ নেম। এখানে সার্চ দিবেন আপনারা ইউজ পাথ নেম, নট প্যারামস, এটা হবে হচ্ছে ইউজ পাথ নেম। দেখেন এই পাথ নেমের কাজটা কি? ইউজ পাথ নেম ইজ এ ক্লায়েন্ট কম্পোনেন্ট হুক দ্যাট লেটস ইউ রিড দ্য কারেন্ট ইউআরএলস পাথ নেম। তার মানে হচ্ছে ইউজ পাথ নেমটা হচ্ছে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট। আবারও বলতেছি, এতক্ষণ কিন্তু আমরা কোথাও কোনো জায়গায় ক্লায়েন্ট কোনো কিছু লিখি নেই, সব লিখতেছিলাম সার্ভারে। কিন্তু সে কি বলতেছে যে এটা হচ্ছে একটা ক্লায়েন্ট কম্পোনেন্ট যেটা কি না আপনি কোন ইউআরএলে আছেন ওটাকে সে রিড করে। এখন চলেন এটাকে আগে ইমপ্লিমেন্ট করি। আমরা করব হচ্ছে হেডারে, কারণ হেডারের ভিতরেই যেহেতু আমরা সেটআপটা করব। এখানে আমি বলে দিব const path name equal to use path name। অবশ্যই এটা একটা ফাংশনাল প্যারামিটার দিতে হবে এবং এইখানে এটাকে ইম্পোর্ট করতে হবে। এখন আমরা এটাকে লক করব, লক করে দেখব এটা বলতে কি বোঝায়। তারে আমরা লক করলাম পাথ নেমটাকে, সেভ দিলাম। সেভ দেওয়ার ইমিডিয়েট পরে দেখেন আমরা একটা এরর পাচ্ছি এবং এররটা খুব সিম্পল, একটা বিল্ড এরর আসতেছে, ফেল টু কম্পাইল। এটা কিভাবে হচ্ছে? আপনি যখনই Next.js এ npm run dev দেন, সে কি করে এটাকে একটা বান্ডেলে সে বিল্ড করে। বিল্ড মানে প্রথমত কম্পাইল করে বিল্ড করে আপনাকে সার্ভ করে। তো সে বিল্ড করতে পারছে না কারণ সে কম্পাইল করতে ফেল করতেছে। কেন করতেছে? দেখেন এই সোর্স কম্পোনেন্টের ভিতরে যে হেডারটা আছে এইখানে সে এরর দিচ্ছে, বলতেছে you are importing a component that needs use path name, it only works in a client
component but none of its parents are marked with use client. এই যে use client ফ্ল্যাগটা এটা কোথাও নাই, আমাকে এই যে টপ লেয়ার আছে এইখানে এসে use clientটাকে দিতে হবে। দিলাম, তার মানে কি এটা এখন পুরো কম্পোনেন্টটা আমার ক্লায়েন্ট সেট লাইব্রেরি হয়ে গেছে। এখন আমার কনসোলটা আসবে আমার এই ব্রাউজারে। যদি আমি কনসোলে যাই তাহলে আমি দেখব এই যে পাথ নেম, আমি আছি ফেভারিটে চলে আসছে। চলে যাই হোমে। ওকে, কি বলতেছে সে, কিছু একটা ঝামেলা হয়েছে। ওকে, আমি আবার রিলোড দেই, ঝামেলা হওয়ার কথা না, নেটওয়ার্ক পাচ্ছে না। ওকে, লেট মি সি দ্যাট, এরকমটা হওয়ার কথা না, একটা হার্ড রিলোড দিলাম। ওকে, ঠিক হয়ে যাওয়ার, এরকম যদি সমস্যা হয় সবসময় এই যে কনসোল ওপেন রেখে এই যে মানে রিডো বাটনটা আছে এটার রাইটে ক্লিক করবেন, পরে দেখেন নরমাল রিলোড আছে, হার্ড রিলোড আছে, এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিলোড, এটাতে ক্লিক করবেন। এমটি ক্যাশ অ্যান্ড হার্ড রিলোড দেখবেন ঠিক হয়ে যাবে। প্রোডাক্টে যাই, প্রোডাক্ট রাউট আছে, ফেভারিট, এই দেখেন নিচে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট হচ্ছে। এই যে ফেভারিট আসতেছে, কার্টে গেলে কার্ট আসতেছে। এখন এই যে কার্ট ফেভারিট এটার সঙ্গে মিল আছে আমার href-এর, রাইট? এখন কিন্তু আমি এইখানে একটা কন্ডিশন দিতে পারি। কি কন্ডিশন দিব? আমি প্রথমত এটাকে কাট করে নিই, কাট করে আমি ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট দিব, আমি নিব হচ্ছে স্ট্রিং টেম্পলেট ব্যাকটিক। তো আমি এইখানে বলে দিব হচ্ছে যদি পাথ নেম আগে দিলে হবে, পরে দিলে হবে যে item.href সমান যদি আমার পাথ নেমটা হয় তখন কি করবা, যে বলে দিবা হচ্ছে টেক্সট হয়ে যাবে আমার অরেঞ্জ 500। ওকে, দেখেন আমার কি আছে, কার্ডটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। প্রোডাক্টসে যাই, প্রোডাক্টস হাইলাইট হয়ে গেছে। হোমে যাই, হোমটা হাইলাইট। এই যে অর্ডারসে যাই, অর্ডারস হাইলাইট। আবার হোমে ক্লিক করে আসি, হোমটা হাইলাইট। তার মানে এখন আমি বুঝতেছি আমি কোন পাথ নেমে বা কোন রাউটে আসি। এখন আমি জাস্ট একটুখানি ডিসাইফার করব যাতে আমরা পেজটাকে ভালো করে বুঝতে পারি। তো এই যে হোম পেজটা আছে, আমরা এখন আসি হোম পেজে। আমরা প্রথমত যে কাজটা করব, একটা কম্পোনেন্ট নিব। কোথায় নিব? কম্পোনেন্টের ভিতরে নিব হচ্ছে একটা কন্টেইনার, ঠিক আছে? এটা হবে আমার কন্টেইনার container.js। ওকে, এই কন্টেইনারের ভিতরে আমরা কি করব, আপনারা অলরেডি আগে এটার সঙ্গে পরিচিত হয়ে থাকতে পারেন। আমি এখানে বলে দিব হচ্ছে একটা চিলড্রেন নিব, চিলড্রেন, এবং এইখানে বাই ডিফল্ট আমি চিলড্রেনটাকে পাস করব, ঠিক আছে? এইখানে এই চিলড্রেনের আমি কিছু ডিফারেন্সিয়েট ক্লাস নেম দিয়ে দিব। আমি বলে দিব ম্যাক্স উইথটা হবে আমার স্ক্রিন অ্যাক্সেল, mx হয়ে যাবে আমার অটো, তারপরে আমার প্যারিং y থাকবে আমার 10, px থাকবে হচ্ছে আমার 4, এবং lg তে গেলে px হবে আমার 0, ঠিক আছে? এখন এইটাকে আমি ধরে এনে এই যে আমার হোম পেজ আছে, ডিবের পরিবর্তে আমি বসাই দিব কন্টেইনার এবং ইম্পোর্ট করে নিব। সেভ দিলাম, দেখেন এটা কিন্তু এখন এই যে মাঝখানে চলে আসছে, ঠিক আছে? তো এখন এইখানে এই যে পি ট্যাগটা আছে এটাকে আমরা একটু মডিফাই করি। ক্লাস নেম বলে দিই হচ্ছে আপার কেস, আমি বলে দিব টেক্সট হয়ে যাবে আমার 2xl, ফন্ট হয়ে যাবে আমার সেমি বোল্ড। ওকে, হোম পেজ বড় হয়ে গেছে। এখানে একটা পি ট্যাগ নেই, এখানে বলে দিব লরেম, ধরেন 100 দিয়ে দিলাম, জাস্ট কিছু র্যান্ডম টেক্সট। ওকে, এটাকে আমরা মডিফাই করতে পারি, বলে দিব ক্লাস নেম, টেক্সট হয়ে যাবে sm, ট্র্যাকিং হয়ে যাবে আমার হোয়াইট। ওকে, এমটি হয়ে যাবে আমার 2। সুন্দর, তার মানে এখন আমরা বুঝতে পারতেছি আমরা আছি হোম পেজে। এই সিমিলার ফ্যাশনটা আমরা ইউজ করব। তার আগে আমরা এইখানে আরেকটা কম্পোনেন্ট নিব যার নাম থাকবে হচ্ছে আমার টাইটেল title.js, এবং এইখানেও আমি এটাকে কম্পোনেন্ট তৈরি করে নেই। এখন এইখানে এই যে আমার পেজ আছে এর ভিতরে যেই টাইটেলটা আছে এটাকে এখান থেকে জাস্ট গ্র্যাব করি, গ্র্যাব করে এইখানে টাইটেলটাকে বসাই দিব টাইটেল। ওকে, এবং এইখানে এসে আমি এটাকে জাস্ট সিম্পলি বসাই দিব, পি ট্যাগ না দিয়ে এটাকে আমি জাস্ট একটা h2 ট্যাগ বসাই দিই। এখন এই যে টাইটেলটা এটা চাচ্ছে আমি ডাইনামিক আকারে হোক। একটু রিলোড দেই, কিছু একটা ঝামেলা হয়েছে। কি বলতেছে, ফেল টু কম্পাইল। ওকে, এই যে রিনেম এইখানে হয়েছে, এইখানে হয় নাই, যে কারণে এররটা খাচ্ছে। ওকে, এখন খাওয়ার আর কথা না, রিলোড দিলেই কাজ করবে ফর শিওর। তো এখন কথা হচ্ছে এই যে নামটা আমি চাচ্ছি এটা ডাইনামিক ওয়েতে আসুক। এই জন্য আমি কি করব, এই পেজের ভিতরে টাইটেলের ভিতরে আমরা প্রপস আকারে এটা পাঠাবো, যে টাইটেল হিসেবে থাকবে আমার এইটা। ওকে, যে
হোম পেজ। এবং এইখানে এসে আমি এটাকে ধরে নিব প্রপসের ভিতর থেকে আমি ডিস্ট্রাকচার করলে জানেন আমি কি করব, সেটা হচ্ছে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে নিব আমি টাইটেল। এবং এগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা মানে নিতে কষ্ট হয় আমাকে বলবেন, আমি আরও সংক্ষিপ্ত আকারে এগুলা করানোর চেষ্টা করব। তো এই হচ্ছে আমার হোম পেজ। তো আমি এই পেজটা রেখে বাকি সব পেজগুলোকে ক্লোজ করে দিই। আমি এখন যাব হচ্ছে এটাকে কপি করব, ঠিক আছে? কপি করে যাব হচ্ছে আমি অ্যাবাউটে, এইখানে এসে আমি এটাকে বসাই দিব এবং বসানোর পরে এটাকে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করে টাইটেলটাকেও ইম্পোর্ট করব। ওকে, এটা হয়ে যাবে আমার অ্যাবাউট পেজ। চলে যাব হচ্ছে আমার কার্টে, কার্টে সেম কাজটাই করব। আপনারা ধীরে সুস্থে আপনাদের মতো করে করে নিন, কোনো সমস্যা নাই, আমিও করে দিচ্ছি। তো টাইটেল, ওকে, এটা হয়ে যাবে আমার টাইটেল এবং এটা হয়ে যাবে আমার কার্ট পেজ। তারপরে আছে আমার ক্যাটাগরিজ, এখানে এটাকে পেস্ট করলাম, এটাকে ইম্পোর্ট করলাম এবং টাইটেলটাকে ইম্পোর্ট করলাম, এটা হয়ে যাবে আমার ক্যাটাগরিজ। এবং তারপরে চলে আসবো ফেভারিটে, পেস্ট করলাম, অটো ইম্পোর্টগুলোকে নিয়ে আসতে হবে। ওকে, ইম্পোর্টেড, ইম্পোর্টেড, এটা হয়ে যাবে আমার ফেভারিটস। আর দুটো আছে, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, এটা হচ্ছে আমার অর্ডার পেজ। তো এইখানে আসবে হচ্ছে আমার অর্ডার। ওকে, ইম্পোর্ট টাইটেল অলসো, এটা হয়ে যাবে আমার অর্ডারস পেজ। আরেকটা আছে আমার প্রোডাক্টস, তো আমি এইখানে এটাকে বসাই দিব, ইম্পোর্ট করে নেই কন্টেইনার, তারপরে ইম্পোর্ট হবে হচ্ছে আমার টাইটেল, এটা হয়ে যাবে আমার প্রোডাক্টস পেজ। তো এখন যদি আমরা যাই প্রোডাক্টসে, দেখেন প্রোডাক্টস পেজ চলে আসছে, ক্যাটাগরিসে ক্যাটাগরিজ, ফেভারিটে ফেভারিট, কার্টে কার্ট, অর্ডারসে অর্ডারস। আপনারা অ্যাবাউটে গেলেও কিন্তু অ্যাবাউটের কাজটাও কিন্তু হয়ে গেছে। তো এখন কি মনে হচ্ছে জিনিসটা কিন্তু একদম সিম্পল, অনেক সহজ। তো এই কাজটা করতে বেশি হ্যাপা পোহানোর কোনো দরকার নাই। এখন আপনাদের কাজ হচ্ছে এই যে কন্টেনার, এখান থেকে ক্লাস নেমটা পাঠালে কিভাবে, যদি আমি এই অ্যাবাউট থেকে ক্লাস নেম পাঠাই কিভাবে কাজ করবে এটাকে ইমপ্লিমেন্ট করা। যদি না পারেন কমেন্টে জানাবেন, আমি সলিউশন বলে দিব। এখন আরও একটা কাজ আছে, সেটা হচ্ছে যদি আপনারা নেক্সট.js-এ যান, এখানে সার্চ দেন ডাইনামিক রাউটস, ডাইনামিক রাউট বলতে কি বোঝায় সেটা আগে একটুখানি দেখি। এটা কি সার্চ হয় নাই? হয় নাই তো দেখা যায়। ডাইনামিক, এই যে এইটা। ওকে, যে when you don't know the exact segment names ahead of time and want to create routes from dynamic data, you can use dynamic segments that are filled in at request time or pre-rendered at build time। তার মানে কি, যখন আপনি জানেন না এই রাউটটা কি হবে, ধরেন প্রোডাক্টস রাউটের কথাই বলি, যদি প্রোডাক্টসের ভিতরে আইডির হিসেবে আপনি সিঙ্গেল পেজ জেনারেট করেন তাহলে কিন্তু আপনি বুঝবেন না কোন প্রোডাক্টসের কোন আইডি, তাই না? আমি আইডি দিব, সে আইডি দিয়ে সে ডাটা এনে আমাকে রাউটটা তৈরি করে দিবে। তো এই জন্য আমাকে কি করতে হবে, একটা ডাইনামিক রাউট তৈরি করতে হবে। ডাইনামিক রাউট কিভাবে তৈরি করা যায় দেখেন, কনভেনশনটা কি আছে, যে আইডি যেই আপনার স্কোয়ার ব্র্যাকেট আছে এটার ভিতরে আপনি ডাইনামিক নাম, আইডি বা স্ল্যাগ দিয়ে কাজটা করতে পারেন। তো আমরা চলে যাব হচ্ছে আমাদের এই যে প্রোডাক্টটা আছে তার ভিতরে একটা ফোল্ডার নিব, আমাদের যে স্কোয়ার ব্র্যাকেট আছে এটা দিব, লিখব আইডি এবং আইডি লেখার পরে এইখানে এটার ভিতরে আমি নিব হচ্ছে একটা page.js rfce এবং এইখানে এটার নাম দিব হচ্ছে আমরা, ধরেন কি দেওয়া যায়, দিয়ে দিলাম হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট। ওকে, তো এই সিঙ্গেল প্রোডাক্ট নামে আমরা একটা রাউট তৈরি করছি। তো এটাকে কিভাবে দেখব, প্রোডাক্টসে আসি, প্রোডাক্টসের পরে যদি আমরা কোনো একটা আইডি দেই আপনারা দেখবেন এই যে দেখেন একটা সিঙ্গেল প্রোডাক্ট কিন্তু তৈরি হয়ে গেছে। যদি আমি এটাকে একটুখানি মডিফাই করি, যেই সেটআপটা আছে এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসাই দেই। ওকে, এবং এইখান থেকে এটাকে ইম্পোর্ট হয়ে যাক, এটা ইনপুট হয়ে যাক, আমার এটা হয়ে যাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজ।
দেখেন সিঙ্গেল প্রোডাক্ট পেজ কিন্তু চলে আসছে। এখন ধরেন এটা কিভাবে কাজ করে আমরা একটুখানি এখানে আসি। ধরেন এই টাইটেলের পরে একটা লিঙ্ক ট্যাগ নেই, যে লিঙ্ক ট্যাগ এখানে বলে দিব সিঙ্গেল প্রোডাক্ট। ওকে, এখান থেকে আমরা একটা href দিয়ে দিব। href-এ কি হবে, href-এর ভিতরে আমরা বলে দিব যে চলে যাবে হচ্ছে প্রোডাক্টসের ভিতরে আমরা একটা আইডি দিয়ে দিই 2550 জাস্ট দেখানোর জন্য, ঠিক আছে, PRODUCT। ওকে, এখন আমরা হোমে যাই। হোম থেকে এটাকে সেভ করে নেই, আমি সেভ তো করছি কিন্তু আমরা এটা করছি কোথায়, হোমে করছি না, পেজ না প্রোডাক্টসে করছি, এই জন্য পাচ্ছি না। আমি এটাকে জাস্ট কাট করব, কাট করে আমার এই পেজে এটাকে দিব, হোম পেজে। তো নিয়ে আসলাম এইখানে, অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে লিঙ্কটাকে, না হলে কাজ করবে না। ওকে, এখন এই যে দেখেন এইখানে কিন্তু আমার অলরেডি একটা সিঙ্গেল প্রোডাক্ট আছে। যদি আমি এটা ক্লিক করি দেখেন ও আমাকে 2550-তে একটা রাউট করে দিয়েছে, তাই না, একদম ডাইনামিক ওয়েতে। এখন এই রাউটটা তো স্ট্যাটিক দেওয়া, আমি একটা ডাইনামিক রাউট বানাবো। তো কনস্ট আমি বলে দেব হচ্ছে আইডি সমান হচ্ছে 3550, মানে এই আইডি দিয়ে আমাকে রাউটে নিয়ে যাবে। তো এটাকে যদি আমি ইন্টিগ্রেট করতে যাই তাহলে আমাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেম আমার ব্যাকটিক দিতে হবে। এখান থেকে আমি নিয়ে যাব হচ্ছে প্রোডাক্টসের ভিতরে আমি যে ডাইনামিক আইডি পাস করব ওই আইডিতেই সে রাউট তৈরি করবে। হোমে চলে যাই, চলে আসে সিঙ্গেল প্রোডাক্টটা, দেখেন 3550 একটা নতুন রাউট। যদি আমি এটাতে বলি না 3550 না, তুমি এইটা দিয়ে একটা বানায় দাও, কোনো সমস্যা নাই। যদি আমি সিঙ্গেল প্রোডাক্টে ক্লিক করি দেখেন বানায় দিচ্ছে, মানে সে কিন্তু প্রিফেচ রাউটটাকে তৈরি করতেছে। প্রত্যেকটা রাউট ডাইনামিক ওয়েতে সুন্দর মতো কিন্তু কাজ করতেছে। এবং দেখেন আপনি যদি চান এখান থেকেও, যে এখান থেকে না গিয়ে আমি প্রোডাক্টসে গেলাম, আমি একটা ডাইনামিক প্রোডাক্টস নিব, দেখেন একটু লোড নেয় কারণ সে রাউটটা তৎক্ষণাৎ বানায় দেয়। আর যদি একই রাউটে আপনি বারে বারে আসেন তখন আর সমস্যা হয় না। দেখেন আমি সিঙ্গেল প্রোডাক্টে যাব, লোডিং কিন্তু কম নিয়েছে কারণ সে নতুন করে বানায় নেয়। যদি আমি আর একটা নতুন কিছু দেই দেখেন একটু সময় নেই এটা তৈরি করতে সার্ভার সাইডে। তো এই হচ্ছে একটা সংক্ষিপ্ত বিবরণ যে আপনি কিভাবে একটা নেক্সট.js অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন, প্লাস রাউটিং সেটআপ করতে পারেন, বা এখান থেকে আপনি ডিরেক্টরিটা ওপেন করতে পারেন। এটা দেখা যায় অনেক সিম্পল কিন্তু আসলে এটা অনেক কিছু। আপনি যখনই কোনো প্রজেক্ট তৈরি করবেন এইটাই কোর ফিচার, এভাবেই তৈরি হয়, ঠিক আছে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন এবং নিজেদের ভিতরে ইমপ্লিমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব রিজলভ করার। এবং নেক্সট স্টেপগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে হাজির হব। এবং তার পাশাপাশি যে ই কমার্স প্রজেক্টটা অলরেডি চলতেছে বিট দিয়ে, এটার ভিডিওগুলো আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন, অল দ্য বেস্ট, ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য আর কোনো ভিডিও নিয়ে।